জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনার সঙ্গে আছি মোর্শেদ মিয়াজি। আগামী 5 দিনের মধ্যে নির্বাচনের সময়সীমা ঘোষণার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 13টি রাজনৈতিক দলের সাথে মত বিনিময় শেষে একথা জানিয়েছেন অধিকাংশ দলের নেতারা। একই সাথে দেশের আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রধান উপদেষ্টাকে আহ্বান জানিয়েছেন তারা। শনিবার বিকেলে রাজনৈতিক দলগুলোর সাথে নিয়মিত মত বিনিময়ের অংশ হিসেবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে মত বিনিময় করেন 13টি রাজনৈতিক দলের নেতারা। বৈঠক শেষে একে একে বের হয়ে আসেন দলগুলোর নেতারা। এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ জানান, জুলাই সনদ ঘোষণার সাথে নির্বাচনের সময়সীমা ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা। আর 12 দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার জানান, আগামী 5 দিনের মধ্যে প্রধান উপদেষ্টা নির্বাচনের সময়সীমা নিয়ে ঘোষণা দেবেন বলে আভাস দিয়েছেন। আগামী 4-5 দিনের মধ্যে নির্বাচনের একটা সুনির্দিষ্ট সময় সীমা তারিখ উনি ঘোষণা করবেন। এর চাইতে আনন্দের বার্তা আর কিছু হতে পারে না। নির্বাচন কবে হবে, প্রক্রিয়া কি হবে, এগুলোর পরিষ্কার অফিশিয়াল ব্রিফিং উনার তরফ থেকে আমাদের জন্য এবং জাতির জন্য পরিষ্কার করে জানানো হবে। দেশ বিদেশ থেকে ভাড়া করা লোক দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায় না। সকালে জাতীয় প্রেস ক্লাবে জুলাই বিপ্লবের প্রত্যাশা ও প্রাপ্তি বিষয়ক আলোচনা সভায় এমন মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, গোটা জাতি এই মুহূর্তে ক্রান্তিকাল অতিক্রম করছে। সবাই মিলে গণতন্ত্রে উত্তরণের পথ খুঁজছে। দেশ রাজনৈতিক শূন্যতা ও প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, গণতন্ত্রে ফিরে যাওয়াই এখন মূল লক্ষ্য। বলেন, যারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায়, দেশের স্বার্থের সাথে তার কোনো সম্পর্ক নেই। তারা বিদেশিদের ভাষায় কথা বলছে। আমাদের যে শিশুরা এইসব বীর শহীদদের নির্বাচন না হলে আমি প্রতিনিধি নির্বাচন করবো কি করে? আর প্রতিনিধি নির্বাচন না হলে সে পার্লামেন্টে যাবে কি করে? পার্লামেন্টে না গেলে জনগণের শাসনটা প্রতিষ্ঠিত হবে কোত্থেকে? কয়েকজন ব্যক্তিকে দেশ বিদেশ থেকে ভাড়া করে নিয়ে এসে কি দেশ চালানো যায়? যায় না। এই যে সহজ সরল কথা, এই সহজ সরল কথাটা আমাদেরকে উপলব্ধি করতে হবে। কিছু কিছু লোক, কিছু কিছু রাজনৈতিক দল, তারা বিভিন্ন রকম কথা বলতে শুরু করেছে এবং যে বিষয়গুলোর সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই। এবার মাইলস্টোন ট্র্যাজেডিতে প্রাণ চলে গেল বার্নে চিকিৎসাধীন 7ম শ্রেণীর শিক্ষার্থী জারিফ ও স্কুলকর্মী মাসুমার। আর এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 35 জনে। দুপুরে ব্রিফিংয়ে বার্ন ইনস্টিটিউটের পরিচালক জানান, 2 জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। চিকিৎসাধীন 36 জনের মধ্যে সংকটাপন্ন 4 জন আর গুরুতর অবস্থায় আছে 9 জন। এর আগে সকালে 7ম শ্রেণীর শিক্ষার্থী 13 বছরের জারিফ ফারহানের মৃত্যু হয়। জারিফের পর মাইলস্টোনের স্কুল স্টাফ 38 বছর বয়সী মাসুমাও না ফেরার দেশে পাড়ি জমান। শিক্ষার্থী জারিফ শ্বাসনালী সহ শরীরের প্রায় 40% দগ্ধ নিয়ে আইসিইউতে চিকিৎসাধীন ছিল। বেলা 12:30টার দিকে জারিফের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। কিছুটা দুঃসংবাদ আমাদের জন্য যে 2টা রোগীকে আমরা আজকে হারিয়েছি। একজনকে সকাল 9:30টায় আর একজনকে 10টার দিকে। আজকে আমরা 2 জন রোগীকে ডিসচার্জের ডিসিশন হয়ে গেছে। সেই 2 জন রোগী আশা করি আমরা কিছুক্ষণের মধ্যেই তাদেরকে ছেড়ে দিব। ক্রিটিক্যাল পেশেন্টের সংখ্যা এই মুহূর্তে 4 জন এবং সিভিয়ার পেশেন্টের সংখ্যা 9 জন। জুলাই গণহত্যার বিচার কাজে ধীর গতি। জুলাই সনদ ঘোষণায় টালবাহানা, শহীদ ও আহতদের প্রতি অবজ্ঞা সহ নানা অভিযোগ ফুটে উঠল জুলাইয়ের আহত ও নিহতদের স্বজনদের কণ্ঠে। শনিবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই 24 শহীদ পরিবার সোসাইটির উদ্যোগে শহীদ পরিবারদের নিয়ে হয় জাতীয় অনুষ্ঠানে যোগ দিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ আক্ষেপ করে বলেন, ঐকমত্য কমিশনে দিনের পর দিন আলোচনা হচ্ছে, কিন্তু যেটার অগ্রাধিকার পাওয়ার কথা সেটাই তলানিতে চলে যাচ্ছে।
তাই দ্রুত জুলাই সনদ ঘোষণার তাগিদ দেওয়ার পাশাপাশি দলের পক্ষ থেকে আজীবন জুলাই যোদ্ধাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন জামায়াত আমির। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধের 4 মামলার বিচার শুরু হয়েছে। আগামী 3 ও 4 আগস্ট শেখ হাসিনার বিপক্ষে সাক্ষ্য গ্রহণ শুরু হবে বলেও জানান তিনি। তবে এত বড় আয়োজনে কোনো উপদেষ্টা উপস্থিত না হওয়ায় প্রধান উপদেষ্টা সহ অন্যান্যদের উপর ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। শত শত মায়ের বুক খালি হয়েছে, আমরা এই শহীদদের বিচার এখনো পাচ্ছি না কেন? আজকে 1 বছর হয়ে গেল, আমার দেহটা সেই ঘুণের পোকার মতো ঠোকরে ঠোকরে গেছে। ওই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, ওই হাসান মাহমুদ, ওদেরকে ফিরিয়ে এনে ফাঁসিতে ঝুলাতে হবে। শুধুমাত্র রায় ঘোষণা মানে গণহত্যার বিচার নাই। যেদিন আপনারা কোনো দলের হয়ে যাবেন, সেদিন আপনারা আর আপনাদের অধিকারের জন্য কথা বলতে পারবেন না। কারণ তখন নিঃস্বার্থভাবে আপনার এই বিচার, এই মৌলিক সংস্কার, আপনার এই পুনর্বাসন, আপনার এই নিরাপত্তা, এগুলোর পাশাপাশি দলীয় স্বার্থ দাঁড়িয়ে যাবে। আমরা আপনাদেরই একজন, আমাদেরকে আপনাদের সব পরিবার থেকে আলাদা করে ভাববেন না, মেহেরবানি করে। আমরা আপনাদেরকে ঘরে ঘরে গিয়ে অনুরোধ জানিয়েছি, আপনাদের সুখের দিনে আমাদেরকে স্মরণ না করলেও চলবে, কিন্তু দুঃখের দিনে আমরা যেন একটু পাশে দাঁড়াতে পারি, এইটুকু খবর আমাদেরকে দিয়ে, ইনফরমেশন দিয়ে আমাদেরকে কৃতজ্ঞ করবেন। সমস্ত সম্পদ যদি আপনাকে দিয়ে দেওয়া হয়, আপনারা যা হারিয়েছেন তার ক্ষতিপূরণ হবে না। এই শহীদেরা তাদের জীবন যখন দিয়েছে, তাদের সামনে একটাই চিন্তা ছিল, কি করে এই দানবীয় শক্তিকে পরাজিত করা যাবে, কি করে একটি বৈষম্যহীন রাষ্ট্র ফিরিয়ে আনা যাবে, কি করে সেই রাষ্ট্র ফিরিয়ে আনা যাবে যেই রাষ্ট্রে আতঙ্কে দিন কাটাতে হবে না যে পেছন থেকে কখন কালো পোশাকের মানুষেরা এসে আমাকে তুলে নিয়ে যাবে। বিভিন্ন শক্তি সংস্কার ও নতুন সংবিধানের বিপক্ষে দাঁড়াচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, মানুষের অধিকার নিশ্চিত না করে নির্বাচন নিয়ে পড়ে থাকা ঠিক হবে না। দুপুরে মৌলভীবাজারে জুলাই পদযাত্রার পর সভায় অংশ নিয়ে নাহিদ ইসলাম আরও বলেন, অন্তর্বর্তী সরকার তরুণদের আশাহত করছে। এছাড়া ফ্যাসিস্ট সরকার গুন্ডা বাহিনী পুলিশ হত্যার দায় 24-এর যোদ্ধাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। একই অনুষ্ঠানে দলের সদস্য সচিব আখতার হোসেন বলেন, সাংবাদিকদের মতো পেশাকে যারা কলুষিত করছে, তারা দেশের মানুষ ও স্বাধীনতার সাথে প্রতারণা করছে। দেশ রক্ষায় জাতিগত ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। কোন ধরনের জাতিগত ভেদাভেদের মধ্য দিয়ে আমরা আর থাকতে চাই না। এই বাংলাদেশকে রক্ষা করতে হলে ফ্যাসিবাদ বিরোধী সকল পক্ষকে, এই মৌলভীবাজারের সকল মানুষকে আমাদের একত্রিত হতে হবে। একটি নতুন বাংলাদেশ লাগবে, একটি নতুন বন্দোবস্ত লাগবে। পুরনো সিস্টেমে, পুরনো আইনে আমরা আর এই বাংলাদেশকে পরিচালিত হতে দেব না। বিচার সংস্কার এবং নতুন সংবিধানের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই। নতুন সংবিধানের বিপক্ষে দাঁড়িয়ে যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক শক্তি। এখন চারদিকে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন চারদিক। সোশ্যাল মিডিয়ায় মিথ্যা তথ্য ছড়ানো ও কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার আগামী নির্বাচনের নতুন চ্যালেঞ্জ জানালেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে খুলনায় নির্বাচন ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়ের আগে সাংবাদিকদের একথা বলেন তিনি। জানান, এখন এআই প্রযুক্তি ব্যবহার করে অনেকেই বক্তব্য হুবহু নকল করছে। যাচাই বাছাই না করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করা হচ্ছে, যা সুষ্ঠু নির্বাচনের জন্য বড় বাধা। এছাড়া নির্বাচনের সংখ্যানুপাতিক পদ্ধতি প্রয়োগের বিষয়ে জানান, সংবিধান পরিবর্তন না হওয়া পর্যন্ত আগের পদ্ধতি অনুসরণ করবে কমিশন। গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া দেশের ভবিষ্যৎ অন্ধকার উল্লেখ করে সিইসি জানান, কমিশনের প্রতি জনগণের আস্থা ফেরাতে কাজ করছে কমিশন। সাংবাদিকদের সাথে মত বিনিময় শেষে খুলনা নির্বাচন কমিশন ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন সিইসি। আর
বহুবিধ চ্যালেঞ্জ আছে এবং নিত্য নতুন কতগুলো চ্যালেঞ্জ এখন আমাদের সামনে দেখা দিয়েছে, যেগুলো আগে এইভাবে ছিল না। এই ইলেকশনে এই অ্যাবিউজ অফ AI এটা একটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। এখন আমরা সিরিয়াসলি উই আর ওয়ার্কিং অন ইট। দেশি বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে কাজ করছি কিভাবে এটা অ্যাড্রেস করা যায়। আমরা সবাই মিলে জাতিকে একটা ক্রেডিবল, দেশের জন্যই এটা এর দরকার। যদি আমরা একটা ক্রেডিবল সুষ্ঠু নির্বাচন দিতে না পারি, বাংলাদেশের ভবিষ্যৎ উইল বি আনসার্টেইন। ক্ষমতায় গেলে 30 কোটি গাছ লাগাবে বিএনপি, সাথে থাকবে খাল খনন প্রকল্প। আর জামায়াত মনে করে পরিবেশ ঠিক করতে হলে ঢাকার খালগুলোতে রাজনীতিবিদ ও মেয়রদের বছরে 2 বার গোসল করার বিধান রাখতে হবে। অন্যদিকে পাথর উত্তোলনে সর্বদলীয় ঐক্য দেখা যাচ্ছে বলে মন্তব্য করেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। পরিবেশ নিয়ে রাজনৈতিক দলগুলোর চিন্তা নিয়ে পরিবেশ অধিদপ্তর আয়োজিত ম্যানিফেস্টো টক নামে সংলাপে অংশ নিয়ে এসব কথা বলেন বক্তারা। কেন আমরা ভিয়েতনামে গিয়ে ওদের নদীর ট্যুরিজম কত সুন্দর এটা দেখি, কেন আমি জাফলংয়ে একটা ইকো ট্যুরিজম করতে পারলাম না? কেন আমাদের নতুন প্রজন্ম আমরা যেরকম জাফলং দেখেছি সেরকম জাফলং দেখতে পারলো না? সেইখানে তো আবার রাজনৈতিক ঐক্য দেখলাম। এই 4টা বছর পাথর আমদানি কিন্তু আমরা, পাথর উত্তোলন কিন্তু আমরা বন্ধ রাখতে পেরেছিলাম জাফলংয়ে। আর এখন আমি উপদেষ্টা, এখন এই পাথর উত্তোলন বন্ধ রাখতে পারলাম না। ইন্ডাস্ট্রিয়ালিস্টরা করছেন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কথা বলছেন, কিন্তু আমাদের ভবিষ্যৎকে, আমাদের দেশকে, আমাদের অস্তিত্বকে আমরা শেষ করে দিচ্ছি গিয়ে। এইটা এখনই হওয়া উচিত। ক্ষমতায় গেলে আমি কি করব, দায়িত্ব পেলে আমি কি করব, সেটা আমাকে প্রমাণ করে এখানে দিতে হবে। এনভায়রনমেন্টাল কাজে অংশগ্রহণ করতে পারবে। So this is also very important. Of course আমাদের ইয়াং জেনারেশন তো মাস্ট, এটা তো প্রায়োরিটি। কিন্তু এই যে রিটায়ার্ড লোকগুলো আমাদের দেশে বেকার বসে আছে, কাজ করছে না, তাদেরকে ইকোনমিতে আনতে হলে এনভায়রনমেন্টাল ইস্যুতে এটা খুবই সহজ। যে যার এলাকায় কাজ করতে চাইলে সবাই কাজ করতে পারবে। ক্ষমতা পরিবর্তনের চিন্তা না থাকলে সরকার দানবীয় হয়ে ওঠে, যার উদাহরণ শেখ হাসিনা। এমন মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 11তম মানবাধিকার সম্মেলনে তিনি আরও বলেন, আইনের পরিবর্তন বা সংস্কার নয়, আগে নিজের মানসিকতার পরিবর্তন করতে হবে। সবাই বলবে কি, আচ্ছা এই খালেদা জিয়া, তারপরে শেখ হাসিনা, তারপরে আপনার এরশাদ, এরা কেউ ক্ষমতা ছাড়ে না, উত্তরাধিকার নির্বাচন করে না, উত্তরসূরি কি হবে এটা ঠিক করে না। সত্যি আমরা করি। আপনি বলেন তো, বাংলাদেশে বড় বড় যে পত্রিকা আছে, বড় বড় যে মানবাধিকার প্রতিষ্ঠান আছে, বড় বড় যে থিঙ্ক ট্যাঙ্ক আছে, কেউ কি উত্তরসূরি করে দেয়? আমরা এত সোজাভাবে ভাবি না, আচ্ছা সমস্ত সংস্কার, সমস্ত দেশ পরিবর্তন, আইনের পরিবর্তন করলে হয়ে যাবে না। আপনি আসলে নিজের খাসলত বদলাইতে হবে, নিজের মানসিকতা বদলাইতে হবে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও 3 জন মারা গেছেন। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 331 জন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, শনিবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় যারা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে 132 জন, চট্টগ্রাম বিভাগে 30 জন, ঢাকা বিভাগে 73 জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 28 জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 47 জন, ময়মনসিংহে 3 জন, খুলনা বিভাগে 18 জন রয়েছেন। এছাড়া 275 ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। এ নিয়ে চলতি বছরে আক্রান্ত রোগীদের মধ্যে মোট ছাড়পত্র পেয়েছেন 17,693 জন। এখন চারদিকে নিচ্ছি আরেকটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম আরেকবার। দেখছেন এখন চারদিক, সঙ্গে আছে মোর্শেদ পিয়াজি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের চিস্তান বালুচিস্তান প্রদেশের জাহেদান শহরে আদালত প্রাঙ্গণে সন্ত্রাসীদের বন্দুক হামলায় অন্তত 6 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 22 জন। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি। হামলার সময় নিরাপত্তা কর্মীদের গুলিতে নিহত হন 3 দুর্বৃত্ত। স্থানীয় সময় সকাল 8:30টার দিকে এই ঘটনা ঘটে। অবশ্য এর দায় স্বীকার করেছে সন্ত্রাসী গোষ্ঠী জয়েশ আল আদল। সিস্তান বেলুচিস্তান প্রদেশের ল এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের কমান্ডার জেনারেল আলী রেজা ডালেরি এক সংবাদ সম্মেলনে অভিযোগ তোলেন, এই হামলা করেছে ইসরায়েল। এই ঘটনার পর নিরাপত্তা জোরদার করা হয়েছে জাহেদান শহরের। এবার খেলার প্রসঙ্গ।
সেপাং ইন্টারন্যাশনাল সার্কিট রেস 1-এ গাড়ি দুর্ঘটনায় পড়েছেন বাংলাদেশি রেসার অভিক আনোয়ার। বাংলাদেশি এই রেসারের নিজস্ব ফেসবুক পেজে তার দুর্ঘটনার খবর নিশ্চিত করা হয়। মালয়েশিয়ার ট্র্যাকে তার দুর্ঘটনার বিস্তারিত এখন পর্যন্ত জানা যায়নি। অভিক আনোয়ারের টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে ডাক্তারের চিকিৎসা এবং স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে বাংলাদেশি এই রেসারের। বিগত কয়েক বছর ধরেই রেসিং দুনিয়ায় নিয়মিত মুখ বাংলাদেশের এই রেসার। এখন পর্যন্ত 130 এর বেশি রেসে অংশ নিয়েছেন তিনি। একমাত্র বাংলাদেশি হিসেবে ফর্মুলা 1 রেসেও ছিলেন অভিক আনোয়ার। গেল বছর দুবাইয়ে বিশ্বের সবচেয়ে পুরাতন ট্যুরিং কার রেসে 2বার পোডিয়াম ফিনিশ করেছিলেন 39 বছর বয়সী অভিক। এদিকে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের আয়োজনে তারুণ্যের উৎসবকে সামনে রেখে সারা দেশে শুরু হচ্ছে জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপ। এছাড়া বিশ্ব কাবাডির অন্যতম বৃহৎ কমপ্লেক্স নির্মাণের প্রথম ধাপে বাংলাদেশ 20 বছরের জন্য গোপালগঞ্জ মহিলা ক্রীড়া কমপ্লেক্স লিজ হিসেবে পেয়েছে ফেডারেশন। ইন্টারন্যাশনাল স্টাইলে আমরা একটা একাডেমি করতে চাই, আমার আইকেএফ একেএফ এর সাথে সম্মিলিত নিয়ে দেশি বিদেশি কিছু এঙ্গেজমেন্ট এখানে থাকবে। তো এটা আমরা খুব শীঘ্রই কনসেপ্ট পেপার তৈরি হচ্ছে, খুব শীঘ্রই আমরা এটা স্টার্ট করব। জিমনেশিয়াম বলতে গেলে ইনডোরের মতো আছে, সুইমিং পুল আছে, যদিও সুইমিং পুলটাকে আমাদের রেডি করতে হবে। আরও অন্যান্য গ্রাউন্ড আছে, 2টা বড় বড় মাঠ আছে, এগুলো সব কিছু মিলে আমরা একটা পরিকল্পনা করছি, সেটা আপনাদেরকে জানাবো। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।